স্বাগতম সবাইকে। আজকের প্রেজেন্টেশনে আমরা আলোচনা করব কর্মক্ষেত্রে নার্সিসিস্টিক নেতৃত্ব কিভাবে চিনে নেওয়া যায়, সঠিকভাবে কিভাবে তার থেকে নিজেকে সুরক্ষা করা যায় এবং কিভাবে পরিস্থিতিকে উন্নত করা যায়। এটি একটি ব্যাপক গাইড যা বিশেষ করে কর্মচারী, প্রতিষ্ঠান এবং এইচআর পেশাদারদের জন্য তৈরি করা হয়েছে। আশা করি এই আলোচনা আপনাদের জন্য বেশ উপকারী হবে। এই স্লাইডে আমরা আজকের বিষয়বস্তু টেবিল লক্ষ্য করছি। প্রথমে আমরা জানতে পারব কর্মক্ষেত্রে নার্সিসিস্টিক নেতাদের পরিচালনা সম্পর্কে, এরপর শিক্ষার উদ্দেশ্যসমূহ নিয়ে আলোচনা করব। তারপর নার্সিসিস্টিক নেতৃত্ব কী দ্বারা নির্ধারিত হয় এবং তাদের মূল বৈশিষ্ট্যগুলি কী কী সেগুলো বিস্তারিতভাবে দেখব। এছাড়াও সংস্থাগুলোর জন্য নার্সিসিস্টিক নেতাদের কারণে সৃষ্ট লুকানো ব্যয় সম্পর্কে আলোচনা থাকবে। আরও থাকবে সতর্কতা সংকেতগুলো, যা আমাদের জানতে সাহায্য করবে যে আমরা একজন নার্সিসিস্টিক নেতার অধীনে কাজ করছি কিনা। তারপর নার্সিসিস্টিক নির্যাতনের চক্র এবং আপনি কেন সেই অবস্থানে আছেন তা বোঝার পথ সম্পর্কে জানব। পরবর্তী অধ্যায়গুলোতে আমরা তাৎক্ষণিক সুরক্ষা কৌশল, নথিভুক্তকরণের গুরুত্ব, সংঘাত কমানোর জন্য লোকাগত কৌশল এবং সীমান্ত নির্ধারণ ও সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলার বিভিন্ন দিক আলোচনা করব। এগুলো আমাদের কর্মক্ষেত্রে নার্সিসিস্টিক নেতাদের সঙ্গে সফলভাবে মোকাবিলা করতে সাহায্য করবে। এই স্লাইডে আমরা মূলত কিছু গুরুত্বপূর্ণ কেস স্টাডি এবং দীর্ঘমেয়াদী স্থিতিস্থাপকতা নির্মাণের উপায় নিয়ে আলোচনা করব। প্রথমে স্টিভ বালমারের অধীনে মাইক্রোসফট এবং ট্রাভিস কালানিকের অধীনে উবারের কেস স্টাডি আলোচনা করা হবে। এরপর আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা এবং পেশাগত পারফরম্যান্স বজায় রাখার কৌশল নিয়ে কথা বলব। এছাড়াও কখন এইচআরের সহায়তা নেওয়া উচিত এবং আইনগত বিবেচনা ও সুরক্ষা সম্পর্কিত বিষয়গুলো স্পর্শ করব। পরে আপনার প্রস্থান কৌশল পরিকল্পনা এবং ছাড়ার পর পুনরুদ্ধার প্রক্রিয়া নিয়ে আলোকপাত করব। অবশেষে প্রতিষ্ঠান ও এইচআর পেশাজীবীদের জন্য নার্সিসিস্টিক নেতাদের শনাক্তকরণ, দায়বদ্ধতা ব্যবস্থা এবং বর্তমান নেতাদের জন্য হস্তক্ষেপ কৌশল নিয়ে আলোচনা করা হবে। এখানে আমরা আলোচনা করব কিভাবে একটি সাংস্কৃতিক পরিবেশ তৈরি করা যায় যা নার্সিসিস্টিক নেতৃত্বকে প্রত্যাখ্যান করে। এরপর মূল শেখার পয়েন্টগুলোর সারাংশ দেখব, যা আমাদের আলোচনার গুরুত্বপূর্ণ দিকগুলোকে সংক্ষেপে তুলে ধরবে। এরপর ধন্যবাদ জানপন অংশ থাকবে এবং শেষে আমরা তথ্যসূত্রের মাধ্যমে আমাদের আলোচনার উৎসগুলো উল্লেখ করব। এখানে আমরা দেখছি আত্মগ্ধ নেতৃত্বের ব্যবস্থাপনার উপর একটি অন্তর্দৃষ্টি, যা ডক্টর জাওয়াদ সেবেলির দ্বারা উন্নততর করা হয়েছে। আত্মগ্ধ নেতৃত্বের বলতে আমরা বুঝি এমন একটি নেতৃত্বগুণ যা নিজের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাস বা প্রশংসায় বিমুগ্ধ থাকে। এই ধরনের নেতৃত্ব কর্মস্থলে বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে, কারণ তারা নিজেদের পর্যালোচনা করতে কম মনোযোগ দেন এবং দলের সদস্যদের মতামতকে গুরুত্ব দেন না। তাই ডক্টর সেবেলির গবেষণায় এর প্রভাব ও এ ধরনের নেতাদের পরিচালনার কৌশলসমূহ বিশ্লেষণ করা হয়েছে, যা আমাদের সাহায্য করবে কর্মক্ষেত্রে আরও কার্যকর নেতৃত্ব বিকাশে। এখানে আমরা 4টি প্রধান শেখার উদ্দেশ্য আলোচনা করব। প্রথমত, আমরা নার্সিসিস্টিক বৈশিষ্ট্যগুলো চিনতে সক্ষম হব, বিশেষ করে পেশাদার পরিবেশে নেতৃত্বের মধ্যে যেসব আচরণ আর প্যাটার্ন নার্সিসিস্টিক তা শনাক্ত করার জন্য। দ্বিতীয়ত, নার্সিসিস্টিক তত্ত্বাবধানে কাজ করার সময় নিজের মানসিক নিরাপত্তা রক্ষার জন্য যেসব ব্যবহারিক কৌশল আছে তা শিখব। তৃতীয়ত, আমরা এমন কমিউনিকেশন কৌশল তৈরি করব যা কঠিন মিথস্ক্রিয়ার মাঝে দ্বন্দ্ব কমায় এবং আমাদের পেশাগত খ্যাতি রক্ষা করে। আর শেষ কথা হল, নিজের সহনশীলতা বৃদ্ধি করার জন্য ব্যক্তিগত সীমান্ত নির্ধারণ ও সহায়তা ব্যবস্থা তৈরি করব, যাতে যে কোনো চ্যালেঞ্জিং নেতৃত্ব সত্ত্বেও আমরা সফল হতে পারি। এই বিষয়গুলো আমাদের নার্সিসিস্টিক নেতৃত্বের চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তি দেবে। নার্সিসিস্টিক নেতারা প্রধানত তাদের মহিমান্বিত ভাব এবং প্রশংসার তীব্র আকাঙ্ক্ষা দ্বারা চিহ্নিত। তারা নিজেদেরকে সর্বদা শ্রেষ্ঠ মনে করে এবং এই ধারণাটিকে শক্তিশালী করার জন্য নিয়মিত স্বীকৃতি পেতে চায়। তবে তাদের সবচেয়ে বড় সমস্যা হল সহানুভূতি অভাব, যা দলের মধ্যে সম্পর্ককে প্রায়ই দুর্বল করে দিয়ে। তারা খুব কমই অন্য সদস্যদের অবদান মেনে নেয় এবং দলের সফলতাকে নিজেদের ব্যক্তিগত কৃতিত্বের অংশ হিসেবে দাবি করে। এই আচরণ দলের গতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলে এবং কাজের পরিবেশকে বিষাক্ত করতে পারে। গবেষণায় দেখা গেছে প্রতি 20 জন সিনিয়র নির্বাহীর মধ্যে প্রায় একজন নার্সিসিস্টিক ব্যক্তিত্ব ধারণ করে।
এটি শুধু ব্যক্তিগত নয়, বরং সংগঠনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং কর্মক্ষেত্রের সম্পর্ককেও গভীরভাবে প্রভাবিত করে। সুতরাং এই বৈশিষ্ট্যগুলো বোঝা খুবই জরুরি, কারণ এটি আত্মবিশ্বাসী নেতৃত্ব এবং ক্ষতিকর নার্সিসিজমের মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করে। এর পাশাপাশি যখন আমরা এই জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে কাজ করি, তখন এই সচেতনতা আমাদেরকে চলচাতুরি বা গ্যাসলাইটিং থেকে বাঁচিয়ে আত্মসন্দেহে থেকে মুক্তি দিয়ে। এখন আমরা নার্সিসিস্টিক নেতাদের মূল বৈশিষ্ট্যগুলোর কথা বলবো। প্রথমত, তাদের মধ্যে একটি প্রধান বৈশিষ্ট্য হল অতিমাত্রায় বড় মনে করার শক্তিশালী ধারণা। তারা নিজেদের অর্জন এবং দক্ষতাকে অনেক বড় করে দেখায়। তারা এমন একটি মনোভাব রাখে যে নিয়ম শুধু অন্যদের জন্য প্রযোজ্য। তারা নিজেদের অর্জন এবং দক্ষতাকে অনেক বড় করে দেখায় এবং আরও বেশি বছর কোন প্রয়োজনে যায়। তারা এমন একটি মনোভাব রাখে যে নিয়ম শুধু অন্যদের জন্য প্রযোজ্য। তারা নিজেদের অর্জন এবং দক্ষতাকে অনেক বড় করে দেখায় এবং আরও বেশি বছর কোন প্রয়োজনে যায়। তারা নিজেদের অর্জন এবং দক্ষতাকে অনেক বড় করে দেখায় এবং আরও বেশি বছর কোন প্রয়োজনে যায়। তারা নিজেদের অর্জন এবং দক্ষতাকে অনেক বড় করে দেখায় এবং আরও বেশি বছর কোন প্রয়োজনে যায়। তারা নিজেদের অর্জন এবং দক্ষতাকে অনেক বড় করে দেখায় এবং আরও বেশি বছর কোন প্রয়োজনে যায়। তারা নিজেদের অর্জন এবং দক্ষতাকে অনেক বড় করে দেখায় এবং আরও বেশি বছর কোন প্রয়োজনে যায়। তারা নিজেদের অর্জন এবং দক্ষতাকে অনেক বড় করে দেখায় এবং আরও বেশি বছর কোন প্রয়োজনে যায়। তারা নিজেদের অর্জন এবং দক্ষতাকে অনেক বড় করে দেখায় এবং আরও বেশি বছর কোন প্রয়োজনে যায়। তারা নিজেদের অর্জন এবং দক্ষতাকে অনেক বড় করে দেখায় এবং আরও বেশি বছর কোন প্রয়োজনে যায়। তারা নিজেদের অর্জন এবং দক্ষতাকে অনেক বড় করে দেখায় এবং আরও বেশি বছর কোন প্রয়োজনে যায়। তারা নিজেদের অর্জন এবং দক্ষতাকে অনেক বড় করে দেখায়, নিজেদের জন্য নয়। দ্বিতীয়ত, তারা অতিরিক্ত প্রশংসার আকাঙ্ক্ষা রাখে। তারা থেমে থেমে প্রশংসার দাবি করে, আর যদি তা না পায় তাহলে বৈরিতার আশ্রয় নেয়। তারা এমন মানুষের সঙ্গে নিজেদের ঘনিষ্ঠ রাখে যারা তাদের আত্মচিত্রকে শক্তিশালী করে, তাই তা প্রত্যাখ্যান করে। তৃতীয়ত, নার্সিসিস্টিক নেতাদের মধ্যে এক বিরল কিন্তু গুরুতর সমস্যা হল সহানুভূতির অভাব। তারা অন্যদের অনুভূতি বা প্রয়োজনের প্রতি খুব কম যত্নশীল। আরও ভয়ঙ্কর হল, তারা ব্যক্তিগত লাভের জন্য সম্পর্কগুলো শোষণ করে এবং বুঝতে পারে না তাদের এই ধরনের আচরণ দলের মনোবলের ওপর কী প্রভাব ফেলে। অবশেষে, তাদের অধিকারবোধ অত্যন্ত প্রবল। তারা প্রত্যাশা করে যে তাদের সমস্ত ইচ্ছা স্বয়ংক্রিয়ভাবে মেনে নেওয়া হবে। যখন তাদের চ্যালেঞ্জ করা হয়, তখন তারা রাগ দেখায় এবং মতবিরোধকে কোনো আলোচনা বা সমাধানের সুযোগ হিসেবে না দেখে অবাধ্যতা হিসেবে গ্রহণ করে। সুতরাং এই চারটি মূল বৈশিষ্ট্য নার্সিসিস্টিক নেতাদের চিত্রটি স্পষ্ট করে তোলে। এগুলো তাদের ব্যক্তিত্ব ও নেতৃত্বের ক্ষেত্রে গভীর প্রভাব ফেলে। নার্সিসিস্টিক নেতৃত্বের অধীনে সংস্থাগুলো যে ক্ষতিগুলো ভোগে তা আমাদের অনেক ক্ষেত্রে দেখা গেছে। প্রথমত, জার্নাল অফ অ্যাপ্লাইড সাইকোলজি এর একটি গবেষণায় পাওয়া গেছে যে নার্সিসিস্টিক নেতৃত্বের তত্ত্বাবধানে দলের কর্মচারী টার্নওভার হার প্রায় 33% বেশি থাকে। এটা বুঝিয়ে দেয়া যে এমন নেতৃত্ব দলে স্থায়িত্ব ও কর্মচারী ধরে রাখার ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করে। দ্বিতীয়ত, কর্মচারীদের অংশগ্রহণের ব্যাপারেও নেতিবাচক প্রভাব পড়ে। যেখানে স্বাস্থ্যকর নেতৃত্বের অধীনে দলের কর্মচারীরা বেশি সক্রিয় ও সম্পৃক্ত থাকে, নার্সিসিস্টিক নেতৃত্বের ফলে কর্মচারীদের অংশগ্রহণ প্রায় 28% কমে যায়। এটা দলের মনোবল ও কাজের গুণগত মানের উপর প্রভাব ফেলে। তৃতীয়ত, উৎপাদনশীলতা ও উদ্ভাবনে বড় ধরনের হ্রাস লক্ষ্য করা যায়, কারণ নার্সিসিস্টিক নেতারা তাদের অহংকার নিয়ন্ত্রণ করার চেষ্টায় দলের শক্তি খরচ করায় কাজের প্রতি মনোযোগ কমে যায়। পাশাপাশি তারা নতুন ধারণা ও পরিবর্তনকে হুমকি হিসেবে দেখেন, যা উদ্ভাবনের রাস্তা বন্ধ করে দিয়ে। চতুর্থত, কর্মক্ষেত্রের সংস্কৃতি ব্যাপকভাবে খারাপ হয়। এখানে বিশ্বাসের পরিবর্তে ভয় ছড়িয়ে পড়ে, ফলে কর্মচারীরা তাদের সৎ ও স্পষ্ট মতামত প্রকাশ করতে দ্বিধা করে। এটি দলের ভিতরে যোগাযোগ এবং সহযোগিতার পরিবেশকে নষ্ট করে। সবশেষে কর্মচারীদের মনোযোগ অন্যদিকে চলে যায়। তারা সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করার চেয়ে নিজেদের আত্মরক্ষায় বেশি মনোযোগ দিয়ে এবং ঝুঁকি নেওয়া এড়ায়। এতে দলের সামগ্রিক পারফরম্যান্স ও উদ্ভাবন সক্ষমতা আরও ব্যাহত হয়। এই কারণেই নার্সিসিস্টিক নেতৃত্বের সংগঠনগুলোর জন্য একটি গোপন মূল্য বহন করে, যা সবাইকে বুঝতে ও মোকাবেলা করতে হবে। যখন আপনি একজন নার্সিসিস্টিক নেতার অধীনে কাজ করেন,
তখন কিছু সতর্ক সংকেত খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, তারা প্রায়ই আপনার অবদান অন্যদের সামনে স্বীকার করার বদলে সমালোচনা করে। তারা আপনার কাজের প্রশংসা কমিয়ে তাদের ক্ষমতা বজায় রাখতে চান। এই ধরনের আচরণ আপনার বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে। দ্বিতীয়ত, ক্রেডিট চুরির সমস্যা আছে। তারা সভা বা রিপোর্টে আপনার আইডিয়াগুলো নিজেদের বলে উপস্থাপন করেন এবং দলের সফলতাকে তেমনিভাবে ব্যক্তিগত অর্জন মনে করেন। ফলে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা অস্পষ্ট হয়ে যায়। তৃতীয়ত, তাদের প্রতিক্রিয়া খুব অপ্রত্যাশিত হয়। তাদের মেজাজ খুব সহজেই বদলে যায়, বিশেষত যখন তাদের অহংকার বা ক্ষমতার প্রতি কোনো হুমকি আসে। এমনকি সামান্য মতবিরোধও অতিরিক্ত রাগের জন্ম দেয় এবং আপনাকে তাদের মানসিক অবস্থার যত্ন নিতে হয়। অবশেষে, তারা ত্রিভুজকরণের মাধ্যমে দলকে বিভক্ত করে। তারা দলের সদস্যদের একে অপরের বিরুদ্ধে লড়াই করায় এবং গোপন তথ্য ভাগ করে নিয়ন্ত্রণ ধরে রাখে। পক্ষপাতিত্বের মাধ্যমে তারা ঐক্যবদ্ধ বিরোধ রোধ করার চেষ্টা করে। এইসব লক্ষণ বুঝে নেওয়া খুব জরুরি, যেন আপনি নিজের কাজের পরিবেশকে আরও সুস্থ ও নিরাপদ রাখতে পারেন। এখন আমি অহংকারী নির্যাতনের চক্র সম্পর্কে কথা বলবো। প্রথম ধাপ হল আদর্শায়ন, যেখানে তারা আপনাকে খুব বেশি প্রশংসা করে, মনোযোগ দিয়ে ঘিরে রাখে এবং সম্পর্ককে খুবই ইতিবাচকভাবে উপস্থাপন করে। এরপর আসে অবমূল্যায়ন, যেখানে তাদের সমালোচনা শুরু হয় এবং ধীরে ধীরে বৃদ্ধি পায়, যা আপনাকে নিজের সম্পর্কে সন্দেহে ফেলতে পারে। তৃতীয় ধাপ হল পরিত্যাগ, যখন তারা হুট করে সম্পূর্ণ মনোযোগ সরিয়ে নেয় এবং যেন আপনাকে একা ফেলে যায়। তবে এটি শেষ নয়, কারণ এরপর আসে হুভারিং, যেখানে তারা আবার মনোযোগ বা ছোট ছোট ইশারার মাধ্যমে ফিরে আসে, আপনার মন জিতে নিতে চায়। এই চক্রটি পুনরাবৃত্তি হতে থাকে এবং এটি মানসিক নির্যাতনের একটি খুব সূক্ষ্ম ধরন। আগে বুঝতে হবে, অনেক সময় আমরা খুব দক্ষ পেশাদার হলেও মানসিক কারণে এমন পরিবেশে আটকে থাকি যা আমাদের জন্য বিষাক্ত। এটা ব্যক্তিগত দুর্বলতা নয়, বরং এক ধরনের মানসিক বাধা যা আমাদের সেখানে থাকতে বাধ্য করে। এই কারণগুলো চেনা খুব জরুরি, কারণ এগুলো আমাদের থাকা বা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তকে আরও তথ্যভিত্তিক এবং স্পষ্ট করে তোলে। এরপর আছে ট্রমা বন্ডিং, যা অত্যন্ত শক্তিশালী আবেগগত সম্পর্ক তৈরি করে অব্যবহারকারী নেতাদের সঙ্গে। অনুমোদনের মুহূর্তে এবং সমালোচনার আবেগঘন চক্র এক ধরনের মানসিক বন্ধন তৈরি করে, যা আমাদের সেখান থেকে ছেড়ে যাওয়া কঠিন করে তোলে। একই সঙ্গে আসক্তির মতো একটি প্রক্রিয়া বিকশিত হয়, যেখানে নার্সিসিস্টিক সম্পর্কের অন্তর্বর্তী প্রণোদনা ডোপামিন মুক্তি ঘটায়। এই অনুভূতিগুলো আমাদের ক্ষতিকর পরিবেশে আরও অনুমোদনের আশায় আটকে রাখে, যেন একটি আসক্তির মতো। বাহ্যিক কারণ যেমন আর্থিক উদ্বেগ, ক্যারিয়ারের ক্ষতির ভয় এবং উন্নতির আশাও আমাদের বিষাক্ত পরিবেশে থাকা চালিয়ে যেতে প্ররোচনা দেয়। এইসব কারণে আমাদের ধৈর্য ধরে থাকা কিছুটা সুবিধাজনক মনে হতে পারে। অবশেষে অবিরত সমালোচনার ফলে আমাদের আত্মবিশ্বাস ক্ষুণ্ণ হয়, নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ জাগে। এই আত্মসন্দেহে আমাদের নতুন সুযোগ অনুসন্ধানের আগ্রহ ও সক্ষমতা হ্রাস করে, আর এভাবেই আমরা দীর্ঘ সময় ধরে বিষাক্ত পরিবেশে আটকে থাকি। এই অধ্যায়ে আমরা তাৎক্ষণিক সুরক্ষা কৌশল নিয়ে আলোচনা করব। প্রথম এবং সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত ব্যক্তিগত নিরাপত্তাকে। এর মানে হল, যে কোনো পরিস্থিতিতে প্রথমেই আপনার নিজের সুরক্ষা নিশ্চিত করা দরকার, কারণ নিজের নিরাপত্তা ঠিক না থাকলে অন্য কারো সাহায্য করা সম্ভব হয় না। তাই সর্বদা সতর্ক থাকুন এবং নিজের জীবন ও সুরক্ষার প্রতি বিশেষ মনোযোগ দিন। এটি হল সুরক্ষা পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। প্রথমে, আমাদের বিশ্বরাতে রেকর্ড রাখা শুরু করা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন আপনি একজন নার্সিসিস্টিক নেতার সঙ্গে কাজ করছেন। এই ডকুমেন্টেশন শুধু প্রমাণ হিসেবে কাজ করবে না, বরং মানসিক স্বীকৃতি হিসেবে আপনাকে শক্তি দেবে। তারপর ধাপে ধাপে নির্দিষ্ট তথ্যগুলো রেকর্ড করতে হবে, যেমন তারিখ, সময়, সাক্ষীর নাম এবং সঠিক উক্তি। এই তথ্যগুলো যতটা স্পষ্ট এবং বিশ্বারাতি থাকবে, ততটা আপনার পক্ষে বিষয়গুলো বুঝতে এবং বুঝিয়ে দিতে সহজ হবে। এছাড়া সন্ধানিত ইমেল, বার্তা, এমনকি দেওয়া বা ভাঙা প্রতিশ্রুতির নোটগুলো সংরক্ষণ করাও খুব দরকারি। এরপর আপনার সব রেকর্ড অবশ্যই নিরাপদ স্থানে রাখা উচিত, কোম্পানির সিস্টেমের বাইরে। ব্যক্তিগত ডিভাইস বা এনক্রিপ্টেড ক্লাউড স্টোরেজে সংরক্ষণ করলে তথ্য নিরাপদ থাকবে এবং কেউ তাতে সহজে অ্যাক্সেস পাবে না। সব শেষে, এই ডকুমেন্টেশন আপনাকে নিরপেক্ষ থাকতে সাহায্য করবে। নার্সিসিস্টিক নেতারা প্রায়ই গ্যাসলাইটিং করে থাকেন, কিন্তু আপনার লিখিত রেকর্ড তাদের মিথ্যা বা পক্ষপাতিতা চ্যালেঞ্জ করার জন্য একটি শক্ত হাতিয়ার হবে।
এটি নিশ্চিত করবে যে আসলেই কী ঘটেছে তা স্পষ্ট থাকবে। তাই প্রতিটি ঘটনা যতটা সম্ভব বিস্তারাদে ও সঠিকভাবে নথিভুক্ত করা অত্যন্ত জরুরি। দ্বন্দ্ব কমানোর জন্য যে যোগাযোগ কৌশলগুলো সবচেয়ে কার্যকর সেগুলো নিয়ে আজ আলোচনা করব। প্রথমত, গ্রি-রক পদ্ধতি ব্যবহার করা খুবই দরকার। এর অর্থ হল বিরক্তিকর এবং প্রতিক্রিয়াহীন থাকার মাধ্যমে সংক্ষিপ্ত এবং তথ্যভিত্তিক প্রতিক্রিয়া দেওয়া। কোনো অনুভূতি প্রকাশ করবেন না এবং বেশি তথ্য দেবেন না। নার্সিসিস্টরা যখন প্রতিক্রিয়া পায় না, তারা আগ্রহ হারিয়ে ফেলে। দ্বিতীয়ত, লিখিত যোগাযোগ বেছে নেওয়া উচিত। ইমেলের মাধ্যমে কথা বলুন, যাতে কথোপকথনের রেকর্ড থাকে এবং মনোবক্স কমে। এতে যোগাযোগ স্পষ্ট থাকে এবং উদ্দেশ্য পরিষ্কার হয়। তবে এমন পরিস্থিতি এড়িয়ে চলুন যেখানে বার্তাটি বারবার পুনঃলিখিত হতে পারে। তৃতীয়ত, জেদ প্রতিক্রিয়া থেকে দূরে থাকুন, অর্থাৎ ব্যাখ্যা দেওয়া, বিতর্ক করা বা নিজেকে রক্ষার চেষ্টা করবেন না। আপনার অবস্থান খুব সংক্ষিপ্তভাবে জানান এবং পরিষ্কার হয়ে গেলে আর বেশি অংশগ্রহণ করবেন না। এতে মনোবক্সের সুযোগ কমে। অবশেষে, কৌশলগতভাবে প্রশংসার পুনর্নির্দেশ দিন। অন্যদের অহংকার রক্ষা করার জন্য গঠনমূলক মন্তব্য করুন, যেমন আপনার দৃষ্টি আমাকে সাহায্য করেছে। এই ধরনের বাক্য ব্যবহার করুন। সাফল্য শুধু নিজের হিসেবে উপস্থাপন করা থেকে বিরত থাকুন। এই বিবেচনাপূর্ণ যোগাযোগ দ্বন্দ্ব কমাতে খুবই সাহায্য করে। নার্সিসিস্টিক বা বিষাক্ত নেতাদের সঙ্গে সরাসরি দ্বন্দ্ব সাধারণত ফলপ্রসূ হয় না, কারণ তারা সীমাবদ্ধতাকে নিজের ক্ষমতার বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে নেন। তাই প্রথমেই তাদের এই প্রকৃতি বোঝা জরুরি। পরবর্তীতে আপনার যোগাযোগের ধরন পরিবর্তন করা প্রয়োজন। ব্যক্তিগত জীবনের অতিরিক্ত তথ্য শেয়ার করা কমান এবং কাজের বাইরে আপনার সময় সীমিত রাখুন, যাতে তারা আপনার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে না পারে। এছাড়া মানসিকভাবে তাদের অনুমোদনের ওপর নির্ভরতা কমানো বেশ গুরুত্বপূর্ণ। এরপর সুস্পষ্ট ব্যক্তিগত সীমাবদ্ধতা প্রতিষ্ঠা করুন, যেমন শারীরিক এবং সময়ের দিক দিয়ে স্পষ্ট রেখা টানা, অফিস থেকে যুক্তিসঙ্গত সময়ে বিদায় নেওয়া বা লাঞ্চ বিরতি সময়মতো নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আপনার এই সীমাবদ্ধতাগুলো চ্যালেঞ্জ করা হয়, তখন সংযমিত থাকা জরুরি। উত্তেজনা দেখানোয় লাভ নেই, বরং শান্ত থেকে প্রয়োজনীয় সীমা বারবার স্পষ্ট করা উচিত। উদাহরণস্বরূপ, সন্ধ্যা 6টার পরে মিটিংয়ে চামচক করতে পারব না। এটি কোনো ব্যাখ্যা ছাড়া স্পষ্ট হওয়া চাই। এইভাবে আবেগহীন পুনরাবৃত্তি সীমাবদ্ধতা মেনে নেওয়াকে সহজ করে তোলে। আপনার সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই বিশ্বস্ত সহকর্মীদের খুঁজে বের করুন, যারা আপনার পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারে। তাদের সঙ্গে আপনার অভিজ্ঞতা সাবধানে শেয়ার করলে আপনি মানসিকভাবে অনেক শক্তিশালী বোধ করবেন। এরপর পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা প্রয়োজন, কারণ তারা কাজের বাইরে দৃষ্টিভঙ্গি দিতে পারে এবং মানসিক সমর্থন যোগায়। পেশাদার পরামর্শদাতাদের কথাও উপেক্ষা করবেন না, যেমন থেরাপিস্ট, তারা যারা ট্রমা প্রক্রিয়াকরণে সাহায্য করে এবং মোকাবিলা কৌশল শেখায়। ক্যারিয়ার মেন্টর আপনার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে পারেন, বিশেষ করে ক্যারিয়ার পরিবর্তন বা পেশাগত উন্নয়নের ব্যাপারে। শেষ পর্যন্ত এইচআর বা আইনি পরামর্শদাতাদের সঙ্গে যোগাযোগ রাখা প্রয়োজন, যাতে আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন থাকেন এবং যখন আনুষ্ঠানিক অভিযোগ করার প্রয়োজন হয় তখন সঠিক সহায়তা পান। এইসব উপাদান মিলিয়ে শক্তিশালী একটি সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলা আপনার জন্য অনেক সুবিধা এনে দেবে। এখানে আমরা স্টিভ বলমারের অধীনে মাইক্রোসফটের একটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি আলোচনা করব। 2000 থেকে 2014 সাল পর্যন্ত বলমারের নেতৃত্বের শৈলী কর্মীদের কাছে অত্যন্ত অস্থির এবং অনেক সময় ভয়ঙ্কর হিসেবে বিবেচিত হতো। প্রাক্তন কর্মচারীরা সাক্ষ্য দিয়েছেন যে সভায় প্রকাশ্যে অপমান, চেয়ার ছোড়ার মতো ঘটনা ঘটে এবং বলমারের নিজেও তার কঠোর ব্যবস্থাপনা পদ্ধতি স্বীকার করেছিলেন। এই ধরনের নেতৃত্বের ফলে কোম্পানির উপর প্রভাব স্পষ্টভাবে পড়েছে। মাইক্রোসফট বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে তার স্থান হারিয়েছে। স্টক মূল্য অনেক সময় ধরে স্থবির ছিল এবং অনেক দক্ষ প্রকৌশলী গুগল, অ্যাপল বা স্টার্টআপে চলে গেছে। উদ্ভাবন এখানেও ধীরে গিয়েছে, যা প্রতিযোগিতার ক্ষেত্রে বড় ধাক্কা ছিল। অভ্যন্তরীণ জরিপ থেকে দেখা গেছে কর্মীদের সন্তুষ্টি কমেছে। তারা ভয়ে কাজ করত, ঝুঁকি নিতে আগ্রহী ছিল না, যার ফলে নতুন পণ্য লঞ্চে ক্ষতি হয়েছে। উইন্ডোজ ভিস্তার ব্যর্থতা এটিই প্রমাণ করে যে ভয়ভীত নেতৃত্বের উদ্ভাবনের জন্য প্রতিবন্ধক। বলমারের পর 2014 সালে সাত্য নাদেল্লা নতুন সিইও হিসেবে সহানুভূতিশীল নেতৃত্বের ধারণা নিয়ে আসেন, যার ফলে পরবর্তী বছরে মাইক্রোসফটের বাজার মূল্য 600% বেশি বেড়ে যায়।
এই পরিবর্তন দেখায় যে নার্সিসিস্টিক বা কঠোর নেতৃত্বের শৈলীর প্রকৃত মূল্য কতটা ক্ষতিকর হতে পারে। এই কেস স্টাডিটা উবার টেকনোলজিস এবং এর সাবেক সিইও ট্র্যাভিস কালানিকের নেতৃত্বের ওপর আলোকপাত করে। আমরা এখানে বিভিন্ন প্রকাশিত প্রতিবেদন এবং অনুসন্ধানমূলক সাংবাদিকতার তথ্য ব্যবহার করেছি, যেমন সুসান ফাউলারের ব্লগ পোস্ট এবং হোল্ডার রিপোর্ট, যা আমাদেরকে উবারের অভ্যন্তরীণ পরিবেশ এবং পরিচালনার ধরন বুঝতে সাহায্য করে। ট্র্যাভিস কালানিকের নেতৃত্বের কথা বললে, তিনি উবারকে একটি বিশ্বব্যাপী ব্র্যান্ডে পরিণত করার ক্ষেত্রে অবদান রেখেছেন। তবে তার নেতৃত্বে সংস্থার মধ্যে একটি বিষাক্ত সংস্কৃতি গড়ে ওঠে। তার নেতৃত্বশৈলী ছিল বেশ আত্মকেন্দ্রিক এবং এটি সংস্থার মূল মূল্যবোধকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছিল। এই দুইটি দিকেই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটি কোম্পানির সাফল্যের পাশাপাশি তার অন্তর্নিহিত সমস্যাগুলোরও আভাস দিয়ে। এখানে আমরা আলোচনা করব কিভাবে দীর্ঘমেয়াদী স্থিতিস্থাপকতা তৈরি করা যায়। গুরুত্বপূর্ণ হল, যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হলেও আমরা থেমে থাকব না, বরং সেগুলোকে অতিক্রম করে উন্নতির পথ খুঁজে বের করব। স্থিতিস্থাপকতা মানে হল কষ্ট, বাধা কিংবা সংকট মোকাবিলার পরও সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা। এই অধ্যায়ে আমরা সেই দিকগুলো অন্বেষণ করব যা আমাদের দীর্ঘমেয়াদে স্থিতিশীল এবং শক্তিশালী হতে সাহায্য করে। তাই প্রস্তুত থাকুন, কারণ আমরা শিখব কিভাবে কঠিন সময়েও দৃঢ় থাকতে এবং ধারাবাহিক উন্নতি নিশ্চিত করতে পারি। নার্সিসিস্টিক নেতৃত্বের অধীনে কাজ করা মানে শুধু মানসিক চাপ নয়, বরং এটা আপনার শারীরিক স্বাস্থ্যকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। দীর্ঘমেয়াদী এই চাপ উদ্বেগ, বিষণ্ণতা এবং কার্ডিওভাস্কুলার সমস্যার ঝুঁকি বাড়ায়, যা আমাদের দেহে গভীর প্রভাব ফেলে। এজন্য প্রতিদিনের জীবনে মননশীলতার অভ্যাস তৈরি করা খুব জরুরি। সকালে ধ্যান করা বা জার্নালিং শুরু করলে আপনি মানসিকভাবে আরও সশস্ত্র হয়ে অফিসের বিষাক্ত পরিবেশের মোকাবিলা করতে পারবেন। পাশাপাশি সন্ধ্যার একটি সুসংগঠিত রুটিন চাপ কমাতে এবং কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে সঠিক সীমানা টানতেও সাহায্য করে। শারীরিক ব্যায়ামও অপরিহার্য। এটি আমাদের শরীরে কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা কমায়, এমনকি দুপুরে সামান্য হাঁটাহাঁটিও দীর্ঘমেয়াদে অনেক উপকার করে। যাদের ঘুমের গুণমান দুর্বল, তাদের অবশ্যই ঘুমের পরিচ্ছন্নতায় মনোযোগ দিতে হবে, কারণ বিষাক্ত নেতৃত্বের কারণে ঘুম প্রভাবিত হয়। সবশেষে, কর্মস্থলের ট্রমার জন্য পেশাদার থেরাপিউটিক সহায়তা নেওয়াও গুরুত্বপূর্ণ। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি আমাদের ধারণাগত ভুলগুলো ঠিক করতে সাহায্য করে, বিশেষ করে যখন আমরা গ্যাসলাইটিংয়ের শিকার হয়। আর ইএমডিআর থেরাপি কার্যকরীভাবে ট্রমাটিক ঘটনা প্রক্রিয়াকরণে সহায়তা করে, যা আমাদের মানসিক সুস্থতার পথ সুগম করে। এইসব পদ্ধতি একত্রে আমাদের মানসিক স্বাস্থ্য রক্ষা করার শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে। পেশাদারী কর্মক্ষমতা বজায় রাখার জন্য প্রথমেই আমরা মনোযোগ দিতে চাই পরিমাপযোগ্য ফসলের দিকে, অর্থাৎ আমাদের অর্জনগুলো নির্দিষ্ট পরিমাপ বা মেট্রিক্স দিয়ে নথিভুক্ত করা খুব জরুরি। এটা শুধু আমাদের কাজের মান প্রমাণ করে না, বরং দুর্বল কর্মক্ষমতার মিথ্যা অভিযোগ থেকে নিজেকে সুরক্ষা দিয়ে। পাশাপাশি যখন নতুন সুযোগ খুঁজছি, তখন আমাদের সিভিতে এই প্রমাণগুলো যোগ করার মাধ্যমে নিশ্চিত করা যায় যে আমরা আমাদের দক্ষতা এবং সাফল্যগুলো তথ্যভিত্তিকভাবে উপস্থাপিত করতে সক্ষম। দ্বিতীয়ত, আমাদের ব্যক্তিগত মান নির্ধারণ করা জরুরি। সফলতা মাপতে আমাদের নিজস্ব পেশাদার মান নির্ণয় করা উচিত, যাতে অন্যের অনুমোদনের ওপর অতিরিক্ত নির্ভরতা কম হয়। এটা মানসিকভাবে আমাদের শক্তিশালী এবং সক্ষমতাবান করে তোলে, কারণ বাহ্যিক সম্মতি পাওয়া সবসময় সম্ভব না, কিন্তু নিজের মূল্যায়নে দৃঢ় থাকা আমাদের কর্মজীবনে স্থায়িত্ব এনে দেয়। তৃতীয় পর্বে বাহ্যিক দৃশ্যমানতা বাড়ানোর কথা বলবো। আমাদের শিল্প গ্রুপে সক্রিয় থাকতে হবে এবং সেখানে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করতে হবে। এছাড়া নিবন্ধ প্রকাশ করা বা পেশাদার সম্মেলনে বক্তৃতা দেওয়া আমাদের খ্যাতি বাড়ানোর জন্য খুবই কার্যকর। এসবের মাধ্যমে নিজেকে শুধু আপনার বর্তমান কাজের পরিবেশের থেকে আলাদা করে পেশাদারী দুনিয়ায় একটি শক্ত অবস্থান গড়ে তোলা সম্ভব হয়। প্রথমত, যখন এইচআরকে জড়িত করতে হয়, তখন তাদের ভূমিকা ভালোভাবে মূল্যায়ন করা খুব জরুরি। আপনাকে বুঝতে হবে যে এইচআর প্রধানত কর্মচারীদের স্বার্থকে কতটা গুরুত্ব দেয় এবং তারা ব্যবস্থাপনার সঙ্গে কতটা সমন্বয় করে কাজ করে। এছাড়া অভিযোগ সংক্রান্ত পরিস্থিতিতে এইচআরের কী ধরনের প্রতিক্রিয়া থাকে সেটা জানার জন্য সহকর্মীদের কাছ থেকে অভিজ্ঞতা সংগ্রহ করা ভালো। দ্বিতীয়ত,
অভিজ্ঞ সহকর্মীদের পরামর্শ নেওয়া দরকার। যারা আগে অভিযোগ তুলেছেন তাদের সঙ্গে কথা বলে জানতে হবে তাদের অভিজ্ঞতা কেমন ছিল, এইচআর কিভাবে সহায়তা করেছে বা করেছে না। এর মাধ্যমে আপনি অতীতের ঘটনার থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন, যা আপনাকে সঠিক পন্থা নির্ধারণে সাহায্য করবে। তৃতীয়ত, অভিযোগের ক্ষেত্রে অবশ্যই নীতিভঙ্গির ওপর ফোকাস করতে হবে। অসঙ্গতি বা ভুল আচরণের পরিষ্কার প্রমাণ থাকতে হবে, বিশেষ করে যদি তা বৈষম্য, হয়রানি বা প্রতিশোধের মতো গুরুত্বর বিষয়ের সঙ্গে জড়িত হয়। ব্যক্তিগত মতানৈক্যে বা ছোটখাটো দ্বন্দ্বকে বড় করে না নেয়াই ভালো। চতুর্থত, অভিযোগে আবেগপূর্ণ ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। সবসময় তথ্যভিত্তিক এবং পেশাদার সুরে কথা বলতে হবে, যাতে অভিযোগ বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য হয়। ব্যবস্থাপনার পদ্ধতি বা শৈলী নিয়ে সাধারণ ভিত্তিক অভিযোগ করা থেকে বিরত থাকা উচিত। সবশেষে, শত্রুতার ঘটনায় প্রস্তুত থাকা জরুরি। যারা স্বার্থপর নেতৃত্বে থাকবে তারা প্রতিশোধ নিতে পারে। তাই অভিযোগ করার আগে নিজের নিরাপত্তার জন্য বিকল্প কাজের পরিকল্পনা করে রাখা বুদ্ধিমান, যাতে নেতিবাচক ফলাফল এড়ানো যায়। এই সব দিকগুলো মাথায় রেখে এইচআরে অভিযোগ করার সিদ্ধান্ত নিলে তা আরও সুচারুভাবে এগোবে। আমরা প্রথমেই আলোচনা করব কনস্ট্রাকটিভ ডিসমিসালের ধারণা। যখন কোনো কর্মক্ষেত্রের পরিবেশ এতটাই নেতিবাচক হয়ে যায় যে তা সহ করাটা কঠিন হয়ে পড়ে, তখন আপনি কনস্ট্রাকটিভ ডিসমিসালের দাবি করতে পারেন। মূলত এটি তখন প্রযোজ্য যখন নিয়োগকর্তা এমন শত্রুপূর্ণ পরিবেশ তৈরি করে যা আপনার কর্মসংজ্ঞা চুক্তির লঙ্ঘন হিসেবে ধরা হয়। এমন পরিস্থিতিতে পদত্যাগ করার আগে অবশ্যই একটি কর্মসংস্থান আইনজীবীর সঙ্গে পরামর্শ করা উচিত, যাতে আপনি আপনার অধিকারগুলো সঠিকভাবে বুঝতে পারেন এবং সুরক্ষা পেতে পারেন। পরবর্তী ধাপে আসছে সুরক্ষিত ঘোষণাগুলো রিপোর্ট করার বিষয়। যদি আপনি কোনো অনৈতিক কার্যকলাপ, স্বাস্থ্য ও সুরক্ষা ঝুঁকি বা নিয়মাবলী লঙ্ঘন দেখেন, তাহলে হুইসেল ব্লোয়িং সুরক্ষা আপনার পাশে থাকবে। পাবলিক ইন্টারন্যাশনাল ডিসক্লোজার অ্যাক্ট 1998 বিশেষত তাদের সুরক্ষা করে যারা সরকারের বা পূর্ণ সমাজের স্বার্থে এই ধরনের তথ্য প্রকাশ করে। এতে আপনার বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। শেষ ধাপে আমরা বৈষম্য এবং হয়রানি চিনে নেওয়ার গুরুত্ব নিয়ে কথা বলব। যদি আপনি দেখতে পান যে নার্সিসিস্টিক আচরণ কোনো সুরক্ষিত বৈশিষ্ট্যের ভিত্তিতে বৈষম্যের মাত্রা বাড়াচ্ছে, তাহলে আপনার আইনি অধিকারের ভিত্তি আরও শক্তিশালী হয়ে ওঠে। ইকুয়ালিটি অ্যাক্ট 2010 স্পষ্টভাবে বয়স, অক্ষমতা, জাতি, ধর্ম, লিঙ্গ বা অন্য কোনো সুরক্ষিত শ্রেণীর ওপর ভিত্তি করে হওয়া হয়রানি বা বৈষম্যকে নিষিদ্ধ করেছে। তাই এই ধরনের আচরণ হলে আপনার আইনি সুরক্ষা নিশ্চিত করা আছে। আপনার প্রস্থানের কৌশল পরিকল্পনা করার সময় প্রথমেই বুঝতে হবে প্রস্থান করার সুফলগুলো। অনেক সময় দীর্ঘমেয়াদে সবচেয়ে স্বাস্থ্যকর সমাধান হয় টক্সিক পরিবেশ থেকে বের হয়ে আছে। এ কারণে দম বন্ধ হয়ে যাওয়ার আগেই আপনার প্রস্থান পরিকল্পনা শুরু করতে হবে, যাতে চাকরি পরিবর্তন করার সময় শক্তি কমে না যায় এবং সমস্যায় না পড়ে। এরপর আপনার পেশাগত যোগ্যতাগুলো ভালোভাবে পর্যালোচনা করুন। আপনার সিভি আপডেট করে অর্জিত দক্ষতা এবং স্থানান্তরযোগ্য জ্ঞানগুলোকে তুলে ধরুন। পাশাপাশি লিঙ্কডইন প্রোফাইলকে শক্তিশালী করুন এবং শিল্প সম্পর্কিত ইভেন্ট বা তথ্যভিত্তিক সাক্ষাৎকারের মাধ্যমে আপনার পেশাদার নেটওয়ার্ক তৈরি করুন। সুবর্ণ সুযোগ খুঁজে পেতে সহায়ক কর্মস্থলগুলো বিবেচনা করুন। এমন প্রতিষ্ঠানগুলো খুঁজুন যেগুলো সুস্থ সংস্কৃতির জন্য পরিচিত এবং যেগুলো আপনার ক্যারিয়ার লক্ষ্য ও ব্যক্তিগত মূল্যবোধের সাথে সামঞ্জস্যবদ্ধ। অর্থনৈতিক প্রস্তুতি কেমন রাখবেন সেটাও গুরুত্বপূর্ণ। অন্তত ত্রৈমাসিক থেকে 6 মাস পর্যন্ত জরুরি খরচ মেটানোর মতো তহবিল সংগ্রহ করুন, আর অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আপনার সঞ্চয়ের হার বাড়ানোর চেষ্টা করুন। সবশেষে আপনার পরিবর্তন পরিকল্পনা কৌশলীভাবে করুন। সম্ভব হলে চাকরি ছাড়ার আগে নতুন পদ পাকা করুন, যাতে আর্থিক ও ক্যারিয়ার নিরাপত্তা বজায় থাকে। আর যদি হঠাৎ জরুরি প্রস্থানের প্রয়োজন হয়, তাহলে আইনি ও আর্থিক বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে বিকল্পগুলো ভালোভাবে সামলান। এইভাবে আপনি আপনার প্রস্থানকে সফল ও স্মার্ট করে তুলতে পারবেন। প্রস্থান করার পর প্রথম কয়েক সপ্তাহে আপনি শারীরিক ও মানসিকভাবে অনেক বড় রিলিফ অনুভব করবেন। ঘুম ভালো হবে, উদ্বেগ কমে আসবে, এমনকি কখনো কখনো যেন এক ধরনের উচ্ছ্বাসও অনুভব করতে পারেন। এরপর মাস 1 থেকে 3 পর্যন্ত সময়টা সাধারণত অভিজ্ঞতাটা প্রক্রিয়াজাত করার সময়। এ সময়ে ক্রোধ, শোক এবং বিভ্রান্তি অনুভব করাটা স্বাভাবিক এবং এই সময়ে থেরাপি খুবই সহায়ক হয়ে থাকে। তারপর মাস 3 থেকে 6 পর্যন্ত আপনি নিজের ওপর বিশ্বাস আবার গড়ে তুলতে শুরু করবেন। নতুন পরিবেশে ছোট ছোট সাফল্যগুলো আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। অবশেষে 6 মাসের পর আপনি সেই অভিজ্ঞতাকে আর যেন ভেঙে ফেলে না, বরং তার থেকে শেখা পাঠগুলো একীভূত করতে পারবেন। এ সময় নিজের প্রতি বিশ্বাস পুনরায় ফিরে পেতে শুরু করবেন।
এই অধ্যায়টি সংস্থা এবং মানব সম্পদ পেশাজীবীদের জন্য উপযোগী পদ্ধতিগত সমাধানগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে, যা কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান প্রদান করে। এখানে আমরা দেখতে পাব কিভাবে রূপান্তরমূলক সংস্থাগত পরিবর্তন করে একটি ইতিবাচক এবং শক্তিশালী কর্মপরিবেশ গড়ে তোলা যায়। বিশেষ করে এই পদ্ধতিগুলোতে অন্তর্ভুক্তি বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং কর্মচারীদের মঙ্গল নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্র্যাকটিক্যাল পন্থাগুলো সংস্থার দীর্ঘমেয়াদী সফলতার জন্য অপরিহার্য। নিয়োগের সময় স্বার্থপর নেতাদের চিহ্নিত করার জন্য কিছু কার্যকর কৌশল আছে, যেগুলো আমরা এখানে আলোচনা করব। প্রথমত, আচরণগত সাক্ষাৎকারের কৌশল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রার্থী থেকে এমন মুহূর্তের কথা বলাতে পারি যখন তারা ভুল করেছে, সমালোচনা পেয়েছে বা ব্যর্থতার মুখোমুখি হয়েছে। এই ধরনের প্রশ্নে প্রার্থীর প্রতিক্রিয়া আমাদের অনেক বলবে। যদি তারা রক্ষা কবচ হিসেবে বা অন্যের ওপর দায় চাপানোর মাধ্যমে নিজেদের দোষ চাপাতে চায়, তাহলে সেটা স্বার্থপর নেতৃত্বের একটা বড় ইঙ্গিত হতে পারে। দ্বিতীয়ত, রেফারেন্স চেক করাও খুব জরুরি। সাধারণত সুপারভাইজার এবং সহকর্মীদের রেফারেন্স নেওয়া হয়, কিন্তু প্রার্থীর অধীনে কাজ করা অধীনস্থদের কাছ থেকেও রেফারেন্স নেওয়া উচিত, কারণ নিচের স্তরের কর্মীরা প্রার্থীর আচরণের বিষয়ে অনেক স্পষ্ট ধারণা দিতে পারে। বিশেষ করে যারা ক্ষমতাহীন, তাদের প্রতি কেমন ব্যবহার করে সেটা বোঝা যায়। তৃতীয়ত, প্রার্থীদের ব্যক্তিত্ব মূল্যায়নের মাধ্যমে স্ক্রিনিং করাটা কার্যকরী হতে পারে। হোগান ডেভেলপমেন্ট সার্ভের মতো বৈজ্ঞানিক ব্যক্তিত্ব মূল্যায়ন ব্যবহার করলে সম্ভব ক্ষতিকারক নেতৃত্ব বৈশিষ্ট্যগুলো সহজে চিহ্নিত করা যায়। তবে এই ধরনের মূল্যায়নকে কাঠামোবদ্ধ সাক্ষাৎকারের সাথে মিলিয়ে নিলে আরও নির্ভরযোগ্য ফল পাওয়া যায়। সবশেষে, প্রার্থীদের মেলামেশার পদ্ধতির ওপর নজর রাখা জরুরি। তারা কিভাবে সহায়ক কর্মী যেমন রিসেপশনিস্ট বা প্রশাসনিক দলের সদস্যদের সাথে আচরণ করে, সেটা লক্ষ্য করতে হবে। এই ধরনের লোকদের প্রতি অবমাননা বা উপেক্ষামূলক মনোভাব খুঁজে পাওয়া গেলে সেটা স্বার্থপরতা এবং নেতিয়ে আচরণের বড় একটা সংকেত হতে পারে। এই চারটি প্রতিক্রিয়া এবং পর্যবেক্ষণ আমাদের সাহায্য করবে সঠিক নেতাদের নির্বাচন করতে। প্রথমে আমরা প্রক্রিয়া প্রতিষ্ঠার দিকে নজর দিব। এখানে 300 ডিগ্রি ফিডব্যাক সিস্টেমের গুরুত্ব অনেক বেশি, কারণ এতে সরাসরি রিপোর্ট, সহকর্মী এবং সুপারভাইজার থেকে গোপনীয় ইনপুট অন্তর্ভুক্ত থাকে, যা পুরো দলের পারফরম্যান্স মূল্যায়নে সাহায্য করে। আর অবশ্যই প্রতিক্রিয়াকে বেতন এবং পদোন্নতির সঙ্গে যুক্ত করা উচিত, যাতে এটি কার্যকর হয় এবং সবাই আত্মবিশ্বাসের সাথে অংশগ্রহণ করে। এরপর স্বচ্ছ এসকেলেশন পথ তৈরি করা অপরিহার্য। এতে অভিযোগের জন্য একটি স্পষ্ট চ্যানেল থাকা খুব জরুরি, যাতে সমস্যা দ্রুত এবং সঠিকভাবে সমাধান করা যায়। এছাড়া এসকেলেশন পথে এমন কোনো প্রতিবন্ধকতা থাকা উচিত নয় যা অভিযোগপ্রাপ্ত নেতাদের এড়িয়ে যায়। কঠিন অভিযোগ রিপোর্ট করার ক্ষেত্রে মানব সম্পদকে বোর্ডের কাছে জবাবদিহি রাখতে হবে, যা সম্পূর্ণ প্রক্রিয়াটিকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। তৃতীয়ত, সংগঠন সংস্কৃতি নিয়মিত পর্যবেক্ষণ করা অপরিহার্য। এজন্য নিয়মিত সংস্কৃতি জরিপ চালানো উচিত, যাতে মনস্তাত্ত্বিক নিরাপত্তা, নেতৃত্বের প্রতি বিশ্বাস এবং কর্মচারীর কল্যাণের মতো দিকগুলি নিরীক্ষণ করা যায়। বিশেষ করে যখন কোনো নির্দিষ্ট বিভাগের কর্মক্ষমতায় হঠাৎ পতন ঘটে, তা দ্রুত খতিয়ে দেখা উচিত। সবশেষে, ক্ষমতা বণ্টন এবং তত্ত্বাবধান বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। একক কর্তৃত্বকে অযাচিত ক্ষমতা দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং ক্ষমতা সঠিক বণ্টনের জন্য একটি কাঠামো বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমে আমরা একটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিশ্চিত করতে পারবে, যা সংগঠনের জবাবদিহিতা বাড়াবে। এখন আমরা বিদ্যমান নেতাদের জন্য কার্যকর হস্তক্ষেপ কৌশলগুলি নিয়ে আলোচনা করব। প্রথম ধাপে ব্যক্তিগত প্রতিক্রিয়া সেশন গঠন করা জরুরি। এখানে আমরা নির্দিষ্ট আচরণের উদাহরণ উপস্থাপন করব, যেগুলো স্পষ্ট পরিণতি নিয়ে এসেছি। এই তথ্য সংগ্রহ করা হয়ে থাকে অভিযোগ, প্রস্থান সাক্ষাৎকার বা জরিপ থেকে। গুরুত্বপূর্ণ হল নেতার চরিত্রে কোনো আক্রমণ করা এড়ানো। দ্বিতীয় ধাপে কর্মক্ষমতা উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হয়। এই পরিকল্পনায় পরিমাপযোগ্য আচরণ লক্ষ্য নির্ধারণ করা হয়, যা স্পষ্ট পরিণতি বহন করে। এজন্য নির্বাহী কোচিং অনিবার্য এবং সংশ্লিষ্ট পর্যালোচনার জন্য একটি সময়সীমা নির্ধারণ করতে হয়। তৃতীয় ধাপে সীমিত কর্তৃত্ব প্রয়োগ করা হয়। উন্নতি পর্যবেক্ষণের সময় সরাসরি রিপোর্ট করা বা সিদ্ধান্ত গ্রহণের সুযোগ কমিয়ে দেওয়া হয়। এতে হস্তক্ষেপের সময় অনুশীলনের সুরক্ষা নিশ্চিত করা হয়। সবশেষে চতুর্থ ধাপে প্রয়োজনে চাকরি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
যদি কোনো নেতার আচরণে উন্নতি না দেখা যায় তবে তাকে রাখা না দিয়ে বৃহত্তর সংস্থার স্বার্থ রক্ষা করাই প্রধান লক্ষ্য হতে হবে। এই ধাপগুলো মেনে চললে কার্যকরভাবে নেতাদের আচরণ পরিবর্তন করা সম্ভব হবে। প্রথম ধাপ হল নেতৃত্বের দক্ষতাগুলো পুনরায় পর্যালোচনা করা। এর মধ্যে সহানুভূতি, সহযোগিতা এবং নৈতিক আচরণকে অন্তর্ভুক্ত করা জরুরি। শুধু ব্যবসায়িক ফলাফলই নয়, নেতৃত্বের এই মানবিক গুণাবলী কর্মক্ষমতা মূল্যায়নের সময় সমান গুরুত্ব পাবে। এরপর সম্পর্কভিত্তিক নেতৃত্বকে উন্নীত করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উচিত এমন নেতাদের উৎসাহ দেয়া যারা দলে মনোযোগ দিয়ে কাজ করে, যারা ভয়ের মাধ্যমে নয়, স্নেহে আর যত্ন দিয়ে দলকে সফল করে। এসব নেতাদের স্বীকৃতি দিতে আমাদের বেশি মনোযোগ দিতে হবে। তৃতীয় ধাপে দলমুখী স্বীকৃতিকে উৎসাহিত করা দরকার। একক নায়কত্বের বদলে আমরা দলগত সাফল্যে উদযাপন করব। দলের সৌহার্দ্যপূর্ণ প্রচেষ্টার এবং শেয়ার করা উদ্দেশ্যের ভিত্তিতে অর্জিত সাফল্যেই আমাদের সামনে আসবে। সবশেষে নৈতিক নেতৃত্বের গল্প শেয়ার করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোম্পানির লোজগচ এমন গল্প তুলে ধরা উচিত যা ইতিবাচক নেতৃত্বের আচরণ এবং আমাদের সাংস্কৃতিক মূল্যবোধকে প্রতিফলিত করে। এই গল্পগুলো আমাদের কাঙ্ক্ষিত নেতৃত্বের দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। এখানে আমরা নার্সিসিস্টিক নেতৃত্বের মূল বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করছি। নার্সিসিস্টিক নেতারা প্রায় উদারতার একটি প্রচ্ছদ দেখান, কিন্তু তাদের আসল উদ্দেশ্য এবং আচরণ অনেক সময় আলাদা হতে পারে। তারা অতিরিক্ত প্রশংসা এবং স্বীকৃতির জন্য অপেক্ষা করে, যা তাদের আত্মমর্যাদার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে তারা সাধারণত সহানুভূতির অভাব প্রদর্শন করে এবং নিজেদের অধিকারের ব্যাপারে খুবই দৃঢ়। এই ধরনের আচরণ কর্মক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলে তা বোঝা অত্যন্ত জরুরি। তাদের নেতৃত্বে কর্মচারীদের মধ্যে বিশ্বাস ও সততা কমে যেতে পারে, যা সংগঠনের সামগ্রিক পরিবেশ ও কার্যক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এই লক্ষণগুলো শনাক্ত করা এবং তাদের নেতিবাচক প্রভাব থেকে সতর্ক থাকা গুরুত্বপূর্ণ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার প্রেজেন্টেশনটি মনোযোগ দিয়ে শোনার জন্য। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি সেগুলো উত্তর দিতে আগ্রহী। আবারও ধন্যবাদ। এখানে আমি দুটি গুরুত্বপূর্ণ তথ্যসূত্র উল্লেখ করেছি, ক্যাম্পেল এবং তার সহকর্মীদের 2011 সালের একটি গবেষণা, যা সংস্থা পরিবেশে স্বার্থপরতা নিয়ে আলোচনা করে। এটি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট রিভিউ জার্নালে প্রকাশিত হয়েছে এবং আমাদের আলোচ্য বিষয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ভিত্তি সরবরাহ করে। দ্বিতীয় তথ্যসূত্রটি সুসান ফাউলারের 2017 সালের একটি ব্লগ পোস্ট। এতে উবরে সেই বছরে অদ্ভুত পরিস্থিতির প্রতিফলন রয়েছে, যা সাধারণ দৃষ্টিকোণ থেকে বিষয়টি বোঝার জন্য একটি ভিন্ন ধারণা দিয়ে। এই উভয় উৎস আমাদের আলোচনা ও গবেষণায় নির্ভরযোগ্য ও ব্যাপক দৃষ্টিভঙ্গি যোগ করেছে।